আসসালামু আলাইকুম। ক্লাস 5 কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি আমি, তোমাদের হুমেরা মিস। আমরা এ পর্যন্ত অধ্যায় 4-এর পার্ট 3 পর্যন্ত জেনেছি এবং সেই সম্পর্কিত অনেকগুলো তথ্য আমরা শিখেছি, অনেকগুলো তথ্য সম্পর্কে আমরা জেনেছি, তাই না? তো আজকে আমরা কি করব, সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটার অধ্যায় 4-এর পার্ট 4 আমরা করব। আজকে কি করব, আমরা পার্ট 4 করব। পার্ট 4-এ বলা হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প সম্পর্কে। আমরা এর আগে কৃষি নির্ভর 6টা পণ্য, কৃষিভিত্তিক 6টা পণ্য সম্পর্কে জেনেছি। তারপর আমরা অর্থকরী ফসল সম্পর্কে জেনেছি। এরপরে আমরা কি জেনেছি, যে বাংলাদেশের সবচেয়ে মিঠা পানির মাছের যে মৎস্য ভাণ্ডার যেটাকে বলা হয় হাকালুকি হাওর, সেটা সম্পর্কেও জেনেছি। তো আজকে আমরা জানবো বাংলাদেশের শিল্পটা সম্পর্কে। শিল্প আমাদের কি কি আছে, বস্ত্র শিল্প আছে, পোশাক শিল্প আছে, পাট শিল্প আছে, আরও অনেক শিল্প আছে আমাদের। তো আমাদের পাঠ্য বইতে এই 3টি শিল্প নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা এই 3টি শিল্প সম্পর্কে জেনে আসি। আমরা কি বলেছি, আমাদের আজকের পাঠ বাংলাদেশের শিল্প। চলো দেখি বস্ত্র শিল্প সম্পর্কে কি বলা হচ্ছে। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। কেন গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের যে বস্ত্রগুলো উৎপাদন করা হয়, বাংলাদেশে কি হয়, তার অনেকাংশে বাংলাদেশ থেকেই তৈরি হয়। কারণ বাংলাদেশ এই বস্ত্র তৈরির যে আবহাওয়া দরকার, সেই আবহাওয়াটা বাংলাদেশে বেশি। বিশেষ করে তাঁত শিল্প বাংলাদেশে বেশি এই কারণে যে তাঁত শিল্পের জন্য তোমার কি দরকার হয়, নদীর যে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা, সেটা দরকার হয় এবং নদীর কিনারে হতে হয়, কারণ পানিটার প্রয়োজন হয়। এই কারণে তাঁত শিল্পটা নদীভিত্তিক যে এলাকাগুলো আছে, নদীর কিনারে যে এলাকাগুলো, সেখানে কি হয়েছে, তাঁত শিল্পটা গড়ে উঠেছে। তো আমাদের কি কি আছে দেখো, কি বলছে এখানে, যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল আছে। বস্ত্রকল যেখানে পোশাক তৈরি হচ্ছে। তো এই যে কারখানাগুলো, কল মানে হচ্ছে কারখানা, এই যে কারখানাগুলো ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাতেই বেশি আছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। এখন বর্তমানে উন্নত মানের সুতি, মানে সুতি কাপড় যেটা আরও অনেক ডেভেলপ, অনেক উন্নত টাইপের সুতি, সিল্কি, রেশম পোকা থেকে যে সিল্কটা আসে, আমরা এর আগের ক্লাসে দেখেছি, তাই না? সেই রেশমটার দিয়ে যে সুতাটা হচ্ছে, সেটাই হচ্ছে সিল্ক সুতা। তো ওটা আরও উন্নত মানের সিল্ক সুতা কীভাবে বানানো যায় সেটা দেখছে। এবং জামদানি শাড়িও তৈরি হচ্ছে, প্রচুর জামদানি শাড়ি তৈরি হচ্ছে। যেমন হাতে বোনার জামদানি হচ্ছে, তেমন এখন মেশিনে বোনা জামদানিটাও হচ্ছে। দেখো, এক সময় কিন্তু আমাদের বাংলাদেশে মসলিন শাড়ির খুব বিখ্যাত ছিল, তাই না? আগের দিনের রাজারা, ইনফ্যাক্ট বিদেশ থেকেও কি করা হতো, আমাদের বাংলাদেশ থেকে মসলিন শাড়ি নিয়ে যাওয়া হতো। তারা অনেক টাকা খরচ করে, তখনকার আমলে অনেক টাকা খরচ করে এই মসলিন শাড়িগুলো বাংলাদেশ থেকে কিনে নিয়ে যেত। তো সেই মসলিন মাঝখানে একদম বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল। এখন আবার কি করছে, আমাদের সবচেয়ে আশার বাণী হচ্ছে, এখন তোমার অনেক গবেষণা করার পর সেই মসলিনটা কিভাবে তৈরি হয়েছিল এবং কেমন সুতো দিয়ে তৈরি হয়েছিল, সেটা অনেক গবেষণা করার পর বের করে এখন আবার নতুন করে মসলিন শাড়ি তৈরি হচ্ছে। তো এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে।
দেখো কি বলছে, বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের আসলেই তো এত মানুষ, এত কোটি কোটি মানুষ আমাদের বাংলাদেশে, সবার তো বস্ত্রের প্রয়োজন, তাই না? তো এই বস্ত্র কোথা থেকে আসবে? আমাদের দেশের বস্ত্র দেশেই তৈরি হয়। দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না। আমাদের যতখানি বস্ত্রের কল আছে, বস্ত্রের কারখানা আছে, আমাদের এত মানুষ, আমাদের এত আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন সুতার, বিভিন্ন কাপড়ের যে বস্ত্র আমরা পরে থাকি, এটা আমাদের কি করে না, আমাদের দেশে যতটুকু উৎপাদন হয় সেটা আমাদের চাহিদাটা সম্পূর্ণ মেটাতে পারে না। এই জন্য কী করতে হয়? হ্যাঁ, বিদেশ থেকে আমদানি করতে হয়। বিদেশ থেকে আমরা কি করি? বস্ত্র আমদানি করি। আমদানি কি? বিদেশ থেকে কিনে আনা। যেমন আমরা ইন্ডিয়া থেকে কিন্তু অনেক জামা কাপড় নিয়ে আসি, তাই না? পাকিস্তান থেকে নিয়ে আসি, ইরান থেকে নিয়ে আসি। তো এগুলো কি আমাদের বস্ত্রের চাহিদাটা মেটানোর জন্যে নিয়ে আসা হয়। তো আমরা একটু আগে তাঁতের কথা দেখেছি, তো আমরা কিছু তাঁতিদের দেখবো যে কীভাবে তারা কাজ করছে, সে কিছু ছবি দেখব বস্ত্রশিল্পের সাথে রিলেটেড। তার আগে আমি ক্যামেরাটা অফ করে নেই। চলো আমরা দেখি ছবিগুলো। এই হচ্ছে দেখো তাঁতিরা কিভাবে একসাথে অনেকগুলো শাড়ি তৈরি করছে, কাপড় তৈরি করছে। এখানে দেখো একজন মহিলাও এখানে কাজ করছে, সুতো দিয়ে কাপড় বুনছে। এখানে দেখো আরেকজন জামদানি শাড়িতে নকশা তৈরি করছে, এটাও সুতির কাজ, সুতার দিয়ে এটা করা হচ্ছে। তো এই হলো আমাদের কি বস্ত্রকলের, যেটা একটু আগে আমরা বললাম বস্ত্রশিল্পের যেটা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোশাক শিল্প, যেটাকে আমরা বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলে জানি। এটা একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদের দেশে সব কিছুই তৈরি হয় না, কিছু জিনিস তৈরি হয়, আর কিছু জিনিস আমরা কি করি, বাইরের কান্ট্রি থেকে কিনে নিয়ে আসি এবং সেটাকে কি করি, একসাথে আমরা অ্যাসেম্বলি করি। অ্যাসেম্বলি মানে হচ্ছে আমরা একসাথে জিনিসটাকে জোড়া লাগিয়ে ব্যবহার করে জিনিসটাকে কি করি, একটা পরিপূর্ণ পোশাকে তৈরি করি। যেমন একটা টি শার্ট হলে টি শার্টের কী থাকে, বোতামগুলো তো থাকে, বোতামগুলো বেশিরভাগই অনেক বোতামই বাইরে থেকে আনা হয়, তারপর ওটাতে লেবেল থাকে, সেগুলো আনা হয়, কাপড়টাও অনেক সময় বাইরে থেকে আনা হয়। এই জন্য এটাকে ইংলিশে বলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে, টেক্সটাইল রিলেটেড। ঠিক আছে? তো এখানে আমাদের কি আছে দেখি আমরা একটু পোশাক শিল্প সম্পর্কে। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশে মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে এই পোশাক রপ্তানি করার মাধ্যমে। তার মানে বাংলাদেশে আমাদের যে পোশাকগুলো তৈরি হয় এগুলো আমাদের বেশিরভাগই রপ্তানি হয়। এখানে কি হচ্ছে যে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ মানে কি, অর্থাৎ যদি 100 ভাগ রপ্তানি আয় আমরা ধরি, তাহলে সেখানে 80 থেকে 85 ভাগ হচ্ছে এই বা 70 থেকে 80 ভাগ এটা হচ্ছে কোথা থেকে, আমাদের পোশাক শিল্পের খাত থেকে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। আমরা দেখি না গার্মেন্টস কিভাবে অনেক পুরুষ মহিলা কাজ করছে, যখন গার্মেন্টস ছুটি হয় আমরা দেখি না অনেক মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছে। তো এটার কথাই বলেছে তারা, যে তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশে প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের তৈরি কোট, আমাদের তৈরি জামা কাপড়, আমাদের তৈরি শাড়ি, এগুলো আমাদের তৈরি জ্যাকেট, এগুলো কিন্তু আমাদের তৈরি টি শার্ট আছে, এগুলো কিন্তু তোমার বাইরের কান্ট্রিতে যায় এবং সেই বাইরের কান্ট্রিতে ওরা অনেক ডলার খরচ করে কিন্তু এগুলো কেনে। যেমন তোমাকে একটা গল্প বলি, আমি যখন তোমাদের মতো
স্টুডেন্ট ছিলাম, তখন আমার মতো, আমি যেমন তোমাদের টিচার, ঠিক আমার এমন একজন টিচার ছিল। তিনি আমেরিকায় গিয়েছিলেন বেড়াতে তার ছেলের কাছে। সেখানে উনি তার একটা কোট দেখে, আমরা যে কোটগুলো শীতের দিনে পরি, সে কোট দেখে তার খুব পছন্দ হলো এবং কাপড়ের কোয়ালিটিটাও এত ভালো দেখলো যে তার সেই কোটটা পছন্দ হয়ে গেল, সে সেটা কিনবেই। সে $500 দিয়ে সেটা কিনলো। কত দিয়ে? $500। $1 বাংলাদেশে এখন 80 থেকে 83 টাকা, ঠিক আছে, কম বেশি হয়, ডলারের দাম প্রতিদিন ওঠানামা করে। তো 80 থেকে 83, আমরা আপাতত 80 ধরি। তো $500 মানে হচ্ছে 5 8 40, ওদিক থেকে শূন্য বসে দিলে কি হচ্ছে? 40,000, তাই না? তো উনি এটা কিনলেন এবং ওই কোটটা যখন উনি ধরে দেখছিলেন, এত সুন্দর কাপড়ের, এত সুন্দর একটা পোশাক, এটা কোথায় তৈরি হয়েছে সেটা দেখার জন্য উনি এটার মেড ইন কোথায় সেটা খুঁজলেন এবং সেটা খুঁজে উনি অবাক হয়ে গেলেন। উনি দেখলেন যে এটা মেড ইন বাংলাদেশ লেখা। তার মানে আমাদের পণ্য আমাদের বাংলাদেশ থেকে গিয়ে উনি কি করলেন, বাইরে গিয়ে বাংলাদেশি 40,000 টাকা খরচ করে উনি কিন্তু আমাদের দেশের প্রোডাক্টটাই কিনলেন, তাই না? দেখেছো বাইরের কান্ট্রিতে আমাদের পোশাকগুলো কত ভ্যালু হয়, ওরা অনেক পছন্দ করে আমাদের দেশের পোশাকগুলো। আমরা যেভাবে বানিয়ে দিই সেই পোশাকগুলো তারা খুব পছন্দ করেন, কারণ আমরা কি করি, আমরা কোয়ালিটিটা খুবই ভালো দেই। এই হলো একটা গল্প যেটা তোমাদের বললাম। তো তোমরা এটা থেকে দেখো যে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট কত উন্নত মানের, যেটা আমরা বাইরে অলরেডি কি করি, রপ্তানি করে দেই। তো এইভাবে বাংলাদেশ কি করে, অনেক মুদ্রা অর্জন করে। যদিও সেই যে 40,000 টাকা সেটা ওরা ইউএস পাচ্ছে, কিন্তু ইউএস যখন আমাদের কাছ থেকে কিনেছে তখন কিন্তু আমাদের কাছ থেকে ডলারে টাকা গুনে তারা হিসেব করে তারপর এটা কিনে নিয়েছে। তো এইভাবে আমরা কি করছি, প্রতি বছর অনেক পোশাক রপ্তানি করছি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করছি। এছাড়াও আমাদের কি কি আছে, চামড়াজাত দ্রব্য আছে, যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি। আমরা চামড়াজাত দ্রব্যটা কিভাবে পাই? ওই যে দেখো সামনে কিন্তু কোরবানি আসছে, তাই না? তো এই যে কোরবানির সময় যে পশুগুলো জবাই হবে, কোরবানি হবে, এই পশুর যে চামড়াগুলো আছে, তারপর এছাড়াও সারা বছর যে পশুর চামড়াগুলো পাওয়া যায়, এগুলো কি করা হয়, প্রসেস করা হয় এবং এগুলোকে ব্যবহারের জিনিসপত্র তৈরির উপযোগী করা হয়। যেমন জুতা, বেল্ট, তারপর ব্যাগ আছে, ঠিক আছে? তো এই প্রোডাক্টগুলো, চামড়া জাতীয় যে পণ্যগুলো আমরা তৈরি করি, এগুলো কি হয়, আমরা বিদেশে রপ্তানি করি। এখান থেকেও কি পাই, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা আবার দেখি, চলো কিছু ছবি দেখি। এটা তোমাদের বইতেই আছে, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন মহিলা কাজ করছেন, উনি সেলাই করছেন। এখানে দেখো একজন পুরুষ, উনিও কাজ করছেন, সেলাই করছেন, একটা পোশাক তৈরি করছেন। আমরা চামড়াজাত দ্রব্যের কথা বলেছিলাম, চামড়া দিয়ে কি কি হয়। চামড়ায় দেখো, চামড়া দিয়ে কত সুন্দর ব্যাগ হয়, চামড়া দিয়ে জুতো হয়, চামড়া দিয়ে বিভিন্ন রকমের বেল্ট হয়। এখানে হাতের যে ঘড়ির বেল্ট, সেটাও কিন্তু তৈরি করা হয় এই চামড়াটা দিয়েই। তাহলে আমরা এতক্ষণ দেখলাম চামড়া জাতীয়, চামড়া দিয়ে তৈরি করা অনেক
কিছুই দেখলাম আমরা ছবিতে, এবং পোশাক শিল্প কারখানারও কিছু ছবি দেখলাম যে কারখানাগুলো কেমন হয় ভেতরে এবং কী ধরনের মেশিনে এই কাজগুলো করা হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাট শিল্প। আমরা অলরেডি পাট নিয়ে অনেক কিছু জেনেছি গত ক্লাসে, তাই না? ওখানে আমরা জেনেছি পাট দিয়ে কী কী তৈরি হয়। পাট কিন্তু কাঁচামাল হিসেবেও বাইরের দেশে বিক্রি হয়, মানে অর্থাৎ তারা পাট দিয়ে কোনো কিছু তৈরি করবে না, পাটের যে আঁশটা পেলো সেই আঁশটা জাস্ট কাঁচামাল যেটা আছে সেটাকেই কী করলো, কোনো কিছু তৈরি না করে সেই পাটের আঁশটাকেই সরাসরি বিক্রি করে দিল, এমনও আছে। তো এই যে কাঁচামাল, এই কাঁচামাল হিসেবে আমরা যেমন পাটকে রপ্তানি করছি, তেমনি পাটজাত পণ্য আমরা রপ্তানি করছি। আমরা এর আগের দিন দেখেছি ব্যাগ হয়, তাই না? অনেক কিছু হয় দেখলাম, শাড়ি হয়, আমরা কোট দেখেছি, তারপর জুতো দেখেছি, আমরা গয়না দেখেছি। তো এই যে পাটের তো কারখানা আছে, কারখানাগুলো কোথায় কোথায়? নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। যে এলাকায় নদী আছে সেখানে অবস্থিত, কারণ পাটের প্রসেসিংয়ের জন্য প্রচুর পানির প্রয়োজন হয়, একে ভিজিয়ে রাখতে হয় পানিতে। তো এটার জন্য কি হয়, যেখানে নদী আছে সেখানেই এই কাজগুলো সহজভাবে করা যায়। তো দেখো কি আছে, নদীবর্তীতে কেন করা হয়, এখানে আরও একটা কারণ দিয়েছে তারা, যে এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলে পরিবহন সুবিধা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় আনানোর একটা সুবিধা এই এলাকাগুলোতে পাওয়া যায়। আমরা পাট দিয়ে কী করি? ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্রও তৈরি করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে শাড়ি তৈরি করছি, তাই না? আচ্ছা, এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়, অর্থাৎ আমাদের দেশের চাহিদা যে যতটুকু দরকার দেশের জন্য রেখে সেটাকে ব্যবহার করে বাকি যেটা থাকে, অতিরিক্ত যেটা থাকে, সেটা আমরা কী করি? বিদেশেতে রপ্তানি করি এবং কী করি? বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে চলো আমরা পাট দিয়ে যেই জিনিসপত্রগুলো আমরা তৈরি করি জানি, সেগুলো আরেকবার একটু দেখে নিই। দেখো, অনেক সুন্দর কারুকাজ করা কিছু দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করার জিনিসপত্র, ঝুড়ি আছে, ছোট আয়না আছে, বক্স আছে, জুয়েলারি বক্সও আছে। তারপর আমরা অলরেডি ব্যাগের কথা বলেছি, বিভিন্ন ধরনের ব্যাগ, গয়না, ঘর সাজানোর জিনিস। তারপর কি আছে? পাটের কার্পেট। দেখো বিক্রেতা বসে আছে কার্পেট বিক্রির জন্য। এটা হচ্ছে পাটকলের একটা ছবি, যেখানে সুতোগুলো একসাথে, ঠিক আমরা তাঁতে যেভাবে দেখেছি তাঁত শিল্প, ওইরকম সুতোগুলো দিয়ে যেমন ওরা কাপড় বুনছিল, ঠিক এইভাবে পাট যেই রশিগুলো হয়, পাটের যেই সুতোগুলো হয়, সেগুলো দিয়ে কি করছে? একবারে তাঁতিদের মতো বুনছে। এটার ছবিটা, আরেকটা ছবি দেখলে বুঝবে তোমরা। এই যে দেখো, এটা একটা পাটকলের ছবি, যে সাধারণত পাটের যে কারখানাগুলো আছে সে কারখানাগুলো দেখতে কেমন হয় এটা দেখানোর উদ্দেশ্যেই তোমাদেরকে ছবিগুলো দেখাচ্ছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে, মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক ক্ষেতকে কী করবে? তুলা ক্ষেতে পরিণত করবে। তাহলে তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। এখন আমরা জাস্ট এখানে একটু বলি যে তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ, শুধু এতটুকু আমরা এখন একটু আলোচনা করব। তামাক চাষের চেয়ে তুলা চাষ গুরুত্বপূর্ণ এ কারণে, তামাক তো ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং আমাদের উত্তরাঞ্চলে অনেকটা জমি নিয়ে এই তামাক উৎপন্ন হচ্ছে, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এটা উৎপাদন করতেও কিন্তু আমাদের নিরুৎসাহিত করা হচ্ছে, তাই না? আমরা সেটা পড়েছি।
আর তুলা চাষ কেন আমরা করব, তুলা চাষ গুরুত্বপূর্ণটা কেন? তুলা থেকে সুতা তৈরি হয় এবং সেই সুতা থেকে কিন্তু বস্ত্র তৈরি হয়, পোশাক তৈরি হয়। আর আমরা জানি বস্ত্র এবং বা পোশাক এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা এগুলো রপ্তানি করে কি করি, বৈদেশিক মুদ্রা অর্জন করি, আমাদের দেশের চাহিদার জন্য কিন্তু দরকার। তাহলে যদি তামাক ক্ষতিকর জিনিস সেটাকে আমরা চাষ না করে তুলা যেটা উপকারী সেটাকে যদি আমরা চাষ করি, তাহলে কিন্তু যারা চাষ করবেন সেই চাষিদের কিন্তু তাদের ইনকামটা বেড়ে যাবে, আয় রোজগারটা বেড়ে যাবে এবং তারা কিন্তু ন্যায্য মূল্য পাবে। এবং আমাদের দেশেও কি হবে, এগুলো বিক্রি করে আমাদের দেশের অর্থনীতিটাও আরও সমৃদ্ধ হবে, আরও ভালো হবে, তাই না, আরও বেড়ে যাবে। তো এই জন্য আমরা কী করব, তামাক চাষ বাদ দিয়ে তুলা চাষটাকে বাড়িয়ে দিতে পারি। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আমরা এর পরের ক্লাসে অধ্যায় 4টাকে শেষ করব। তোমাদের কাজ হচ্ছে পার্ট 4-এর সকল সংক্ষিপ্ত যা আছে সেটা পড়ে ফেলবা, শূন্যস্থান এবং বামডানের জন্য রিডিংটা ভালো করে পড়বে, আর বোর্ডে যে কাঠামোবদ্ধ প্রশ্ন হয় সেগুলো পড়ে ফেলবো। আমরা যে পদ্ধতিটা সহজে ফলো করি সেটা কি, আমরা আগে এই পার্ট 4-এর যে তথ্যগুলো আছে বইতে সেগুলো আগে মুখস্থ করে ফেলবে, পড়ে ফেলবে, ভালোভাবে বুঝে 5-6 বার রিডিং পড়বে, দেখবে অটোমেটিক্যালি এগুলো তোমাদের মাথায় গেঁথে গেছে। এরপর কি করব, তারপর আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন পড়তে যাব, তাহলে দেখবো আমাদের সকল প্রশ্নে পড়া আছে। তাহলে তোমরা এভাবেই পড়াশোনা করো। আমরা আগামী ক্লাসে অধ্যায় 4-এর পাঠ 5 নিয়ে আসব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।